সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি দাদা। রেকর্ডিংটা অন দেখাচ্ছে না? হ্যালো, রেকর্ডিংটা কি অন দেখাচ্ছে? হ্যালো, একটু অডিও অন করে কথা বলেন, রেকর্ডিংটা কি অন দেখাচ্ছে কিনা। হ্যাঁ দাদা। ওকে, তো আসেন আমরা তাহলে পড়ালেখা শুরু করি। সো প্রথমেই আমরা একটু আমাদের লাস্ট ক্লাসটার দিকে চলে যাই। উই এন্ডেড আপ আওয়ার লেকচার হিয়ার। আমরা আমাদের লেকচারটা এখানে শেষ করি। লেকচারটা এখানে শেষ করার পরে আমরা বলেছিলাম যে আমরা এই যে কথার টোন যখন চেঞ্জ করে ফেলবো, ধরেন আই লাভ ইউ বাট ইউ হেট মি বলার পরে কথার টোন যখন চেঞ্জ হয়ে যাবে তখন আসলে হবেটা কি, ঠিক আছে? তো আমরা এই জায়গাটাতে এসে আমরা শেষ করেছিলাম। তো এই লাইনটা কপি করে নিচ্ছি, এই লাইনটা কপি করে নিয়ে আমরা ক্লাস 2-তে যাচ্ছি, ঠিক আছে? সো লেটস গো টু ক্লাস 2। তো দেখেন আমি স্ক্রিনে 2 নাম্বার ক্লাস শুরু করে দিয়েছি। এখন দেখেন সেটা হচ্ছে যে আহ, আপনি যদি কখনো এমন হয় যে এই নর্মালি স্টেটমেন্টটাকেই আপনি একটা ভিন্ন ধরনের কিছু বানাতে চাচ্ছেন, হতে পারে যে বাক্যের কোনো একটা অংশকে আপনি একটু জোর দিতে চাচ্ছেন, বা কোনো একটা অংশ আপনি উদাসীন ভাবে বলতে চাচ্ছেন, বা কোনো একটা অংশকে আপনি স্পেশালি হাইলাইট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের একটা পাংচুয়েশন আছে, সেটা হচ্ছে গিয়ে কি এম ড্যাশ, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হলো এম ড্যাশ, মাথায় রাখবেন। যেমন ধরেন আমি যদি বলি যে আই লাভ ইউ, এই অংশটা আমি সুন্দর করে বলার পরে কমা দিয়ে বললাম বাট, বাট বলার পর আমি ধরেন এই পরের অংশটাকে হাইলাইট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি একটা এম ড্যাশ অ্যাড করবো, ইউ হেট মি। এই যে, তাহলে এটা বুঝাবে কি জানেন, যে পরের অংশটাকে আমি একটু হাইলাইট করলাম, কথার টোনটা এখানে চেঞ্জ হয়ে গেল, এরকম বোঝাবে। আবার আপনি যদি বলেন যে না ভাই আমি এটাকে বাটের আগে থেকে হাইলাইট করবো, যে আই লাভ ইউ বলার পরে আমি এম ড্যাশ দিয়ে বলবো যে বাট ইউ হেট মি, এটাও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমরা বলবো যে বাটের পরে তাহলে একটা কমা দেন। তো এটা মেইনলি বুঝাবে যে পরের অংশটুকু আপনি হচ্ছে কি বলে হাইলাইট করছেন, আর কিছুই না, ঠিক আছে? ধরেন অনেক সময় হয় না যে আপনি কথা বলতেছেন, কথা বলতে গিয়ে হঠাৎ করে আপনি আপনার কথার টোন চেঞ্জ করতেছেন। ধরেন আমি বললাম যে তোমাদেরকে গতকাল আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা বলার পরে বললাম কিন্তু তোমরা কেউ হোমওয়ার্ক সাবমিট করো নাই। হঠাৎ করে কথার টোনটা চেঞ্জ হয়ে গেল, এই তখন এই যে এই এম ড্যাশটা প্রয়োগ করতে হয়। সো বুঝতে পারছি ব্যাপারটা আমরা? হ্যালো, হ্যাঁ দাদা, জি। বুঝতে জি পারছি। দাদা। আচ্ছা বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এই এম ড্যাশের ইউজেসটা আসলে এইখানেই যে শেষ তা না, ইট হ্যাজ সো মেনি ডিফারেন্ট ইউজেস। আমরা এগুলো সময় করে করে শিখব। এই এম ড্যাশকেও চাইলে একটা মজার কাজ করা যায়, কিরকম জানেন? যেমন আমরা বলেছিলাম যে আই লাভ ইউ বলার পরে কমা দিয়ে, সরি সেমিকোলন দিয়ে ইউ হেট মি লিখলে একটা বাক্য হয়ে যাবে, এবং এখানে এই সেমিকোলনটাই অনেকটা কনজাংশনের কাজ করে দিচ্ছে। মজার বিষয় হচ্ছে নেটিভ স্পিকাররা অনেক সময় এই এম ড্যাশ ব্যবহার করেই কনজাংশনের কাজ করে ফেলতে পারে। যেমন আই লাভ ইউ এম ড্যাশ দিয়ে ইউ হেট মি, এই দেখেন। তাহলে এখানেও কিন্তু এই এম ড্যাশ নিজেই একটা কনজাংশনের কাজ করে দিচ্ছে। ব্যাপারটাকে বুঝতে পারলাম সবাই আমরা? জি স্যার। জি দাদা। আচ্ছা, দাদা। জি দাদা। এম ড্যাশের আলোচনাটা আমাদের জাস্ট মাত্র শুরু হইতেছে, ঠিক আছে? এটা আমাদের প্রথম 12টা লেকচারের সর্বত্রই দেখবেন আপনি এই এম ড্যাশ লেকচার, এই টপিকটা আমাদের আলোচনায় থাকে, ঠিক আছে? সো একটু একটু করে বুঝতে পারবেন। এখন এম ড্যাশের একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি একটা এম ড্যাশ ইউজ করেন তাহলে মিনিং হবে একটা এরকম যে পরের অংশটা জোর দেওয়া হচ্ছে, আগেরটা না কিন্তু। আবার চাইলে আপনি 2টা এম ড্যাশ ইউজ করতে পারেন।
সেক্ষেত্রে দুইটা এম ড্যাশের ভিতরে যেটা থাকবে সেটাকে জোর দেওয়া হবে। যেমন আপনি বলতেই পারেন যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি এম ড্যাশ দিয়ে, বাট আমার এম ড্যাশ দিয়ে ইউ হেট মি। তার মানে এখানে জোর পাচ্ছে কোনটা? এই বাট কথাটা জোর পাচ্ছে। সো মনে রাখবেন, একটা এম ড্যাশ দিয়ে যদি ইউজ করা হয় তাহলে পরের অংশকে হাইলাইট করা হচ্ছে, আর যদি দুইটা এম ড্যাশ দেওয়া হয় তাহলে মধ্যের অংশটাকে হাইলাইট করা হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা, বুঝতে পারছি। এখন একটা জিনিস বলি, এইখানে এম ড্যাশের সাইজটা নিয়ে কিন্তু একটা ঝামেলা আছে, যেটা কতটুকু হবে। মূলত আমরা এই ড্যাশে গিয়ে যেগুলো দেখি, যেগুলো আমরা দেখি হচ্ছে হাইফেন, তারপর আমরা দেখি হচ্ছে এন ড্যাশ, হ্যাঁ, আরেকটা দেখি হচ্ছে এম ড্যাশ, এরকম তিনটা জিনিস দেখি। তো কোনটা আসলে কিরকম সাইজের হয় সেটা আপনাকে আমি বুঝাই। মূলত আমি একটু বলি, এই যে আমি এই যে আমি এম লিখলাম, যদি বাম থেকে ডান দিক যেতে যে পর্যন্ত যেতে হবে এই এম অক্ষরের, এই যে এটার সমান দৈর্ঘ্য হচ্ছে এম ড্যাশ। আর এন ড্যাশ হচ্ছে এই এন যে লিখলাম, এটার বাম থেকে ডান পর্যন্ত যেতে যতটুকু জায়গা লাগবে ওটা হচ্ছে এন ড্যাশ। আর সবচেয়ে ছোটটা হচ্ছে হাইফেন। এই হলো পার্থক্য, আর কিছুই না। তো এটাকে আপনি বুঝবেন কিভাবে সাইজটা আমি দেখাই, দেখেন। এই দাগ দিলাম, অডিও অফ করে কাশেন, এটা হচ্ছে গিয়ে হাইফেন, ঠিক আছে? এবার আমি একটা জিনিস দেখাই, দেখেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে হোয়াট ইজ, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এন ড্যাশ, যেটা মূলত এখন ধরে লিখতেছিলাম। কিন্তু এম ড্যাশটা কিন্তু সাইজ আরো বড় হবে আসলে। এটা আমরা অনেকেই কি বলে ভুল করি, কিন্তু আমি ওই এন ড্যাশটাকে এম ড্যাশ বলে চালাই দিই। এটা সত্যি কথা, মিথ্যে কথা বলে লাভ নাই। এন এম ড্যাশটা হচ্ছে বেসিক্যালি সবচেয়ে বড়টা, এই যে এটা এম ড্যাশ। তো আপনি যদি বলেন যে ভাই তাহলে একটা কাজ করি, আমরা এটাকে কপি করে নিয়ে এগুলো সব জায়গাতে বসাই দিই, তাহলে ভালো হবে, ঠিক আছে? বসাই দিতেছি, হয়ে গেল, আর কোনো টেনশন নাই। বুঝতে পারলাম ব্যাপারটা? আপনারা সবাই একটু বলেন তো প্লিজ। জি হ্যাঁ দাদা, দাদা। বুঝতে পারছি। বুঝতে পারছি। এখন আপনি বলেন, দেখেন, এম ড্যাশ তো ভাই আমরা তো মানে ইউজ করব, একের পর এক ক্লাসে থাকবেই। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে, সিঙ্গেল একটা এম ড্যাশ ইউজ করা মানে পরের অংশে জোর দেওয়া বা কথার টোন চেঞ্জ করা, আর দুইটা এম ড্যাশ ইউজ করা মানে হলো তার ভিতরের অংশটাকে জোর দেওয়া বা কথার অংশ চেঞ্জ করা বা সিগনিফাই দেওয়া করা। তাহলে এম ড্যাশের কাজটা কি? তো এম ড্যাশের কাজটা কিন্তু অনেক ডাইভার্স, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, ইট হ্যাজ ডাইভার্স ইউজ ইন মেকিং, লিখবো না, ইন ফর্মিং প্রফেশনাল সেন্টেন্স। এটা আমরা তো একটু পরে শিখবো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের জানতে হবে যে কি বলে যে এন ড্যাশের কাজটা কি। হ্যাঁ, এন ড্যাশের কিন্তু একটা মজার কাজ আছে, সেই কাজটা কি আমি একটু বলি। এন ড্যাশের কাজ হচ্ছে খুব ইন্টারেস্টিং, শুধু একটাই কাজ, ইট অনলি শোজ রেঞ্জ। এটার মূলত কাজ হচ্ছে গিয়ে কি রেঞ্জ প্রকাশ করা। যেমন আপনি মনে করেন বলতেছেন যে আই হ্যাভ লিভড এয়ার ফ্রম এত টু এত ইয়ার, তা না বলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ লিভড এয়ার 1990 থেকে দাগ দিয়ে আপনি মনে করেন বললেন যে কি, কি বলে, মনে করেন বললেন যে 2050 সাল, হয়ে গেল। এই রেঞ্জটা প্রকাশ করার জন্যই এই এন্ডেসটাকে ইউজ করা হয়। আর হাইফেন, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার স্যাপার, ঠিক আছে? ইট হ্যাজ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন 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 চেঞ্জিং দ্য মিনিং অফ সেন্টেন্স, ঠিক আছে? উম, এটা সেন্টেন্স মিনিং এ চেঞ্জ করার ক্ষেত্রে বিশাল বড় রোল প্লে করতে পারে, আমি দেখাবো, টেনশন নিয়ে না। তো এখানে যে তিনটা দাগ আমি দিলাম, এম ড্যাশটা আমরা ক্লাস করতে করতে শিখবো, এটা নিয়ে টেনশন করতে নাই। এন ড্যাশের কাজ একটাই, রেঞ্জ প্রকাশ করবে। হাইফেনটার কিন্তু অনেক ইম্প্যাক্ট আছে। যেমন ধরেন হাইফেনের ইম্প্যাক্টটা কিরকম আপনাকে আমি বোঝাই, হ্যাঁ। ধরেন
আমরা কিন্তু কথার প্রসঙ্গে বিভিন্ন সময় লিখতে গেলে হাইফেনটা ইউজ করে থাকি, আপনি দেখবেন আমাদের বিভিন্ন লেখাতেই হাইফেন চলে আসে। হুম। তো এই হাইফেনটার কিন্তু ব্যাপক মিনিং আছে। যেমন যখন এই যে কোভিড-19 আসলো, তখন আমরা প্রায় টাইমে হাইফেনটা দিয়ে কোভিড-19 একটা এক্সাম্পল দিতাম। যেমন দেখেন, আমি নাম্বার দিয়ে বলি, হ্যাঁ, আমি মনে করি বললাম অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন পলিসি, আর একটা বললাম অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন পলিসি, আর একটা বললাম অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন পলিসি। এখন মনে করেন পরীক্ষার হলে প্রশ্ন আসলে নিচের মধ্যে কোনটা কারেক্ট আপনাকে বলতে বলছে, বলেন তো দেখি 1 2 3 এর মধ্যে কোনটা কারেক্ট হবে? 3 নম্বরটা। একজন বলেছেন যেমন ধরেন 3 নাম্বারটা, হ্যাঁ, এখানে একটা ভোট পাইছি মনে করেন। আর আর কেউটাকে বলবেন, বলেন। 2 নম্বরটা। একজন বলছেন 2 নম্বরটা, এখানে একটা ভোট পাইছি। আর কিছু বলবেন কেউ? সবগুলা। আর একজন বলছেন যে সবগুলা রাইট হবে। তাহলে এখানে তো 2টা ভোট পড়ে গেল, তাহলে এখানেও 2টা ভোট পড়ে গেল। দেখেন আপনারা তো, সবগুলা দাদা। আবার আর একজন বলছে সবগুলা। এখানে দেখছেন মানে মতামত কিন্তু ভ্যারি করতেছে। এখন প্রশ্ন হলো, আমি উদাহরণ হিসেবে ধরেই নিলাম যে এখানে সবগুলো যে বলছেন ওইটাই রাইট বরাবর তো। ঠিক আছে, এখন বলেন সবগুলো যদি রাইট হয় তাহলে সবগুলোর মিনিং কোনটা কি হয় বলেন? দাদা মনে হয় হাইফেন দিয়ে আলাদা করার কারণে আমরা হচ্ছে আপনার ওই জিনিসের উপর বেশি এমফাসাইজ করতেছি আর কি ওই ক্ষেত্রে। ভাই এটা একটা হাইপোথেটিক্যাল অ্যান্সার। আপনি বলবেন যে 1 নম্বরটার মিনিং হচ্ছে শুনুন ভাই এইটা, 2 নম্বরটার মিনিং হচ্ছে এইটা, 3 নম্বরটার মিনিং হচ্ছে এইটা, বলেন। আমি যদি বলি, মনে করেন আপনাকে বলি যে ভাই আই ইট রাইস, আপনি কি বলবেন যে ভাই এখানে আসলে বোঝাচ্ছে যে আমি ভাত খাই, ব্যাপারটাকে বোঝাচ্ছে এরকম বলবেন? নাকি আপনি বলবেন যে আমি ভাত খাই? কোনটা বলবেন বলেন তো? আমি ভাত খাই। হ্যাঁ, দ্যাট মিনস ইউ নো দ্য এক্সাক্ট মিনিং অফ দ্যাট। যখনই বলবেন যে ভাই এখানে অনেকটা আমি ভাত খাই টাইপের কিছু বোঝাচ্ছে, তার মানে ইউ কনফিউজড। তো আপনি দেখেন এই 3টা বাক্য যদি রাইট হয়ে থাকে বা 3টা ফ্রেজ যদি রাইট হয়ে থাকে, মিনিং কি হতে পারে চিন্তা করে বলেন। এটা শেখার বিষয় আছে। মূলত আগে বুঝতে হবে হাইফেনের কাজটা কি। হাইফেনের কাজ হলো সে বেসিক্যালি জয়েন করে দেয়। যে জিনিসটা আপনি সংযোগ। আলাদাভাবে পড়তেন সেই জিনিসটা আলাদাভাবে পড়বেন না, জিনিসটাকে একসঙ্গে পড়বেন। যেমন প্রথমটা যদি পড়ি কিভাবে পড়বো, অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন পলিসি, অর্থাৎ একটি কার্যকরী ভ্যাকসিন নীতিমালা। দ্বিতীয়টা বলতেছে যে ভাই ইফেক্টিভ এবং ভ্যাকসিন একসাথে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এখানে কোথায় হাইফেনটা বসতে পারে। ঠিক আছে, যদি আপনি বলেন যে এখানে একটা এন আছে, এ বা এন আছে, তাহলে এরপরে তো অবশ্যই একটা নাউন আছে। তাহলে বলতে হবে এখানে নাউনটাকে, বলেন তো বুদ্ধি করে। ভ্যাকসিন। ভ্যাকসিন না, ভ্যাকসিন। না, এখানে নাউনটা হচ্ছে পলিসি। পলিসি, নীতিমালা। এখানে নাউনটা হচ্ছে গিয়ে নীতিমালা। এখন এই নীতিমালার আমরা আগের ক্লাসে পড়ছি। ঠিক আছে, কি পড়ছি? যে নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আপনি কিন্তু এখানে একটা 2টা ওয়ার্ডকে একত্রিত করে একটা অ্যাডজেক্টিভ বানায় ফেলছেন, ভালো করে বুঝেন বিষয়টা। তার মানে মাথায় রাখতে হবে যে এটা এই পলিসির অ্যাডজেক্টিভটা হচ্ছে এখানে গিয়ে কি একটা হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ, মানে দুইটা করতে হবে। তার মানে বলতেছেন, আমি যদি বলি মনে করেন, আমি যদি আপনাকে এরকম বলি যে ধরেন বিউটিফুল গার্ল, তো যখন আমি বলবো বিউটিফুল গার্ল, তাহলে মনে করেন আমি বললাম যে এ বিউটিফুল গার্ল। হুম, এখন আমি তাহলে কি বললাম যে এখানে এই যেহেতু আছে, তাহলে এখানে নাউন হচ্ছে গার্ল, বিউটিফুল হচ্ছে আপনার তার অ্যাডজেক্টিভ, যেই গার্লটা হচ্ছে গিয়ে কি বিউটিফুল। একইভাবে আপনি এই পলিসি হচ্ছে গিয়ে আপনার নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ইফেক্টিভ ভ্যাকসিন। তার মানে এখানে ইফেক্টিভ ভ্যাকসিনটা একসাথে পড়তে হবে, যে কার্যকরী ভ্যাকসিন। তাহলে একটা পলিসি যেটা কিনা কার্যকরী ভ্যাকসিন,
ভাই পলিসি কখনো কার্যকরী ভ্যাকসিন হতে পারে? না। পারে না। তার মানে এইটা আর যাই কিছু হোক কোনোভাবে রাইট হতে পারে না। এখন আমাকে দেখতে হবে 3 নাম্বারটা কি বলতেছে। 3 নাম্বারটা বলতেছে যেহেতু এন আছে তাহলে আমার নাউন থাকবে লাস্টে, তার আগে থাকতে পারে অ্যাডজেক্টিভ। এখানে নাউন যদি পলিসি হয়, এই দেখেন পলিসির সাথে আপনি একটা ভ্যাকসিন অ্যাড করে দিচ্ছেন, তার মানে এখানে অ্যাডজেক্টিভটাই হচ্ছে, সরি নাউন, তার ক্লাস থেকে বের করে দেই। আমি এটা খুব অপছন্দ করি, ক্লাসে নয়েজ ক্রিয়েট করা খুব অপছন্দ করি। তাহলে এখানে যেহেতু একটা এন আছে তাহলে একটা নাউন থাকতে হবে। নাউনটা তো পলিসি, কিন্তু পলিসির লগে আপনার হাইফেন দিয়ে আপনি দিচ্ছেন ভ্যাকসিন যুক্ত করে, তার মানে ভ্যাকসিন পলিসিটাই হচ্ছে নাউন। তাহলে এটা কি বোঝাবে? এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ইফেক্টিভ। তাহলে এটা বলতেছে যে একটা ভ্যাকসিন নীতিমালা যেটা কিনা কার্যকরী। এবার বলেন কোনটা রাইট তাইলে? নাম্বারটা রাইট। শুধু 3 নাম্বারটা রাইট। কিন্তু আমরা লেখার সময় বেশিরভাগ ক্ষেত্রে 1 নম্বরটা লিখি, কিন্তু সঠিকভাবে লিখতে গেলে লিখতে হবে এইভাবে যে অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন পলিসি। কারণ ভ্যাকসিন পলিসিটা একসঙ্গে থাকবে, একটা ভ্যাকসিন নীতিমালা যেটা কিনা কার্যকরী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। প্রথমটা তাহলে কি হচ্ছে? একটি কার্যকরী ভ্যাকসিন নীতিমালা। কিন্তু এভাবে বললে হবে না, ভাবে একটি কার্যকরী ভ্যাকসিন নীতিমালা। এই জন্য এই জিনিসটাকে হাইফেনেটেড করতে হচ্ছে আপনাকে। ঠিক আছে? সো যাই হোক, এগুলো আমাদের মূলত প্রিলিমিনারি ইংলিশের পড়াশোনা, এগুলো আমাদের তেমন রিটেনে আমরা তেমন মাথা ঘামাই না। এগুলো যিনি আপনাকে প্রিলিমিনারি ক্লাস নেবেন উনি আপনাকে দেখাবেন, ওগুলো আপনি দেখবেন। তারপরে রিটেন ক্লাস একটু দেখা দিলাম। তার মানে হাইফেন আর হচ্ছে এন ড্যাশ আমাদের তেমন আলোচনার জায়গাতে খুব একটা গুরুত্ব পাবে না। গুরুত্ব পাবে মেইনলি হচ্ছে আমাদের এম ড্যাশ। And this is the end of on what? On simple and compound sentence. এখানে আমাদের সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সের লেকচার শেষ। এবার আমরা যাব কিসের আলোচনাতে? এবার আমরা যাব হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্সের, সরি কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনাতে। এখন কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনাতে গেলে আমরা বলি যে চলেন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ইটাকে কি বলে, স্ট্রাকচারটাকে নিয়ে আসি। তো আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটাকে নিয়ে আসতে চাই, আমি একটু কপি করে নিয়ে আসি, দ্যাট উইল বি গুড ফর মি। এই যে আপনার কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। ও কি বলতেছে? ও বলতেছে যে ভাই, টু মেক এ সেন্টেন্স কমপ্লেক্স প্রথমে তো আপনাকে সেন্টেন্স বানাইতে হইব। তো সেন্টেন্স বানাইতে গেলে ভাই এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। এখন এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে, যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সিম্পল সেন্টেন্স, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে কম্পাউন্ড সেন্টেন্স। এবার আপনি এদের সাথে কমপ্লেক্স সেন্টেন্স বানানোর জন্য এদেরকে আপনি ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করবেন। ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করলেই সেন্টেন্সটা কি হবে? কমপ্লেক্স হয়ে যাবে। এটা আমরা সবাই বুঝে গেছি না? বলেন তো বুদ্ধি করে একটু। হ্যাঁ দাদা। জি দাদা। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আমাদের শেখার কিছু না। আমরা যে ছোটবেলা থেকে ছোট ছোট বাক্য পড়ি সবই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স শিখা মানে হলো ডিপেন্ডেন্ট ক্লজ শিখা। ডিপেন্ডেন্ট ক্লজ শিখলেই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা শেখা হবে। এখন এই ডিপেন্ডেন্ট ক্লজ যে আমি আনবো তার প্রথমটার নাম হচ্ছে গিয়ে কি? প্রথমটার নাম হচ্ছে গিয়ে ভাই অ্যাডজেক্টিভ ক্লজ। শুদ্ধভাবে বললে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা জানি। তাহলে এখন আপনাকে জানতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। এখন অ্যাডজেক্টিভ ক্লজের ক্লজ ওয়ার্ডটার মিনিং আমরা জানি, যেটা বাক্যের একটা অংশ যা চাই আলাদা বাক্য হতে পারে। তাহলে এখন জানতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। অ্যাডজেক্টিভ জিনিসটা কি জানতে গেলে আমরা বলি যে অ্যাডজেক্টিভ আমরা প্রথমে জানছিলাম পার্টস অফ স্পিচ পড়ার সময়। তো পার্টস অফ স্পিচের ফার্স্ট পার্টটা ছিল হচ্ছে নাউন। যখন আমরা বলি যে নাউন কাকে বলে, তখন ছেলে মেয়েরা বলে যে ভাই কোনো কিছু নামকেই নাউন বলে। তা আমরা তখন বলি যে তাহলে ভাই এই যে কান্ট্রি একটা নাউন। কান্ট্রি তো কোনো কিছুর নাম হইতে পারে না, বাংলাদেশ হইতে পারে নাম, কান্ট্রি তো নাউন না। তখন বলে যে না ভাই নাউন ক্লাসিফিকেশন আছে এই সেই। তা আমরা বলি যে ওকে লেটস রিডিফাইন দ্য কনসেপ্ট অফ নাউন। আমরা নাউন সেটাকেই বলবো, কোনটাকে বলবো? আমরা বলবো ইট ইজ এ ওয়ার্ড। এটা হলো একটা শব্দ দ্যাট জেনারেলাইজেস এ কনসেপ্ট।
এটা হচ্ছে একটা শব্দ যা কি করে, একটা কনসেপ্টকে জেনারেলাইজ করে। ভাই, বাংলাদেশ নাউন এটা আমাদের শেখার কিছু নেই, এটা আমরা সবাই পারি। এখন এই যে দেখেন কান্ট্রি ওয়ার্ডটা আমি বললাম, মনে করেন, ঠিক আছে? এবার কিন্তু আপনি আর কনফিউশনে পড়বেন না যে কান্ট্রি ওয়ার্ডটা নাউন কিনা। হ্যাঁ, কান্ট্রি ওয়ার্ডটা নাউন। কারণ কি? কারণ এটা দিয়ে পৃথিবীর সমস্ত দেশকে আমি বোঝাতে পারবো। এটা একটা কনসেপ্টকে, দেশ দেশ কনসেপ্টকে সে জেনারেলাইজ করছে। ঠিক আছে? আমি যদি বলি বয়, সো আই এম ইন্ডিকেটিং অল দ্য বয়, একটা গ্রুপকে আমি জেনারেলাইজ করলাম। আমি যদি বলি গার্ল, আই এম ইন্ডিকেটিং অল দ্য গার্লস, তার মানে আমি একটা কমিউনিটিকে জেনারেলাইজ করলাম। এই জেনারেলাইজ কনসেপ্টকে যে স্পেসিফিক করবে ইন এ সেন্স, ইউ ক্যান কল মডিফাই করবে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো আমরা বলবো ইট ইজ এ ওয়ার্ড দ্যাট modifies a generalized concept. উদাহরণস্বরূপ আমরা বলি কান্ট্রিকে না বলে আমি যদি বলি বিগ কান্ট্রি, এবার দেখেন আমি পৃথিবীর সমস্ত দেশকে বোঝাচ্ছি না, যে সকল দেশগুলো হচ্ছে বিগ। আমি যদি বলি স্মার্ট বয়, আমি কিন্তু সমস্ত বয়কে বোঝাচ্ছি না, যাদের মধ্যে স্মার্টনেস আছে তাদেরকে বোঝাচ্ছি। আমি যদি বলি ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট গার্ল, আই এম ইন্ডিকেটিং অনলি দোজ যাদের মধ্যে ব্রিলিয়েন্স আছে। তাহলে এই যে নাউনের জেনারেলিস্ট কনসেপ্টটাকে তার আগে একটা ওয়ার্ড বসায় দিয়া আমি এটাকে স্পেসিফিক করে মডিফাই করলাম, এদেরকেই বলা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আজকে থেকে এই নাউন এবং অ্যাডজেক্টিভের এই সংজ্ঞা দুইটা মাথায় থাকবে না ভুলে যাবেন বলেন? মনে থাকবে দাদা, মনে থাকবে। গুড। তো আজকে থেকে আমরা বলবো যে ভাই অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, ঠিক আছে, কিন্তু আমি একটু অন্যভাবে বললাম, ঠিক আছে? এখন যদি আমি বলি, একটা মজা করে বলতেছি আর কি, হ্যাঁ, যে ক্লজ, মানে পৃথিবীর সমস্ত ক্লজকে বোঝাচ্ছি, তাই তো? এখন আমি যদি বলি অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে আপনি কি বলেন, বললেন তো দেখি বুদ্ধি করে একটু আমাকে। সমস্ত অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে ভুল করে ফেললেন। দেখেন আমি যেটা পড়াচ্ছি, আমি কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করলে তার আগে একটা গ্রাউন্ড তৈরি করি, সো দ্যাট আমি জিজ্ঞেস করলে অ্যান্সারটা পাই। আমি সমস্ত অ্যাডজেক্টিভ ক্লজ বলি নাই, আমি বলেছিলাম যে কান্ট্রি দিয়ে আমি সমস্ত দেশকে বোঝাচ্ছি। যেই মাত্রই বিগ অ্যাড করলাম, আমি বোঝাচ্ছি সেই সকল কান্ট্রি যারা কিনা বড়। তার মানে সমস্ত দেশ থেকে সরে এসে আমি স্পেসিফিক করে দিলাম বড় দেশগুলাকে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমি কি বুঝবো বলেন দেখি? অ্যাডজেক্টিভ Clause ক্লজ that গুলোকেই বোঝাবো। generalizes a concept, that modifies a generalized concept. কারণ আমি জানি যে ক্লজ দিয়ে আমি সমস্ত ক্লজকে বোঝাচ্ছি। এখন স্পেসিফিক ক্লজ। এখন অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? যেই স্পেসিফিক ক্লজগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ 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 ক্লজ। ভাব আছে। আমি যদি বলি স্মার্ট বয়, যেই বয়ের মধ্যে স্মার্টনেস আছে। আমি যদি বলি ব্রিলিয়েন্ট গার্ল, যেই গার্লের মধ্যে ব্রিলিয়েন্স আছে। আমি যদি বলি বিগ কান্ট্রি, যেই কান্ট্রির সাইজটা বিগ। একইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ, যেই ক্লজের মধ্যে তাহলে কি আছে বলেন? অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ভাব ক্লজের আছে। মধ্যে অ্যাডজেক্টিভ ভাব অ্যাডজেক্টিভ আছে। থাকবে, একটা এখন ভাব যদি থাকবে। এখন যদি একটা ক্লজের মধ্যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ভাব থাকে, তার মানে কি? অ্যাডজেক্টিভ যেই সকল ফাংশন করবে, অ্যাডজেক্টিভ ক্লজও সেই সকল ফাংশন করবে, অর্থাৎ এটাকে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলবো কি, যে ভাই ইট ইজ এ ক্লজ, এটা হলো একটা ক্লজ, ঠিক আছে? এটা হলো একটা ক্লজ দ্যাট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ গিভেন সেন্টেন্স। হয়ে গেল। কত সুন্দর ডেফিনেশন, যেটা একটা ক্লজ, যেটাকে ইউজ করা হয় বাক্যে কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। এখন দেখেন অ্যাডজেক্টিভের কাজ কি, নাউনকে মডিফাই করা। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজও নাউনকেই মডিফাই করে। আমরা লিখি যে জেনারেলি, সাধারণত কি হয়, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইজ এ নাউন, দেয়ারফোর, সুতরাং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ also modifies a noun. বুঝতে পারছেন বিষয়টা না, বলার তো বুদ্ধি করে? জি দাদা, বুঝছি। বুঝতে পারছি।
এখন বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজও নাউনকে মডিফাই করে। এখন একটা মজার বিষয় আছে, আমরা কি জানি, উই নো, আমরা জানি এ নাউন ক্যান বি ইউজড অ্যাজ দা, যে একটা নাউনকে ইউজ করা যেতে পারে কি হিসেবে বাক্যে, বলেন তো বুদ্ধি করে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে। Object. হ্যাঁ, আমরা জানি যে বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, তারপর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, তারপর হচ্ছে কি প্রিপোজিশনের আপনার যে অবজেক্ট সেটা হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ আমি বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে মডিফাই করে, তো আপনি বললেন ভাই নাউনকে এখানে এখানে ব্যবহার করা যেতে পারে, তার মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ এদের সবাইকেই মডিফাই করতে পারে। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। তো an adjective clause can modify modify all of them। এই all of them কারা কারা বলেন তো? এই যে সবাইকে আমি বোঝাচ্ছি, দেখছেন কত লজিক্যাল পড়াশোনা, কোনো ভুজুং ভাজুং কথাবার্তা নাই যে মুখস্থ করে ফেলাও। আমরা ম্যাথমেটিক্যালি আগাবো, যে এ সমান সমান বি, বি সমান সমান সি, তাহলে এ এন্ড সি আর দ্য সেম। আচ্ছা, এখন আমরা বুঝে গেলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে মডিফাই করে, অর্থাৎ বাক্যের এদেরকে মডিফাই করে। কিন্তু যাদেরকে মডিফাই করে অ্যাডজেক্টিভ ক্লজ, তাদের কোথায় বসে, এটাও কিন্তু একটা প্রশ্ন আমাদের। আমি একটু ওয়াশরুম থেকে আসবো, আমাকে 1 মিনিট টাইম দেবেন প্লিজ। সবাই কি শুনতে পারছেন আমাকে? জি দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা, তা আমরা খুব লজিক্যালি আগাবো, কোনো মুখস্থ বিদ্যায় খুব বেশি আমরা এমফাসাইজ করব না। এখন প্রশ্ন হলো, আপনি অলরেডি নোটিশ করেছেন যে অ্যাডজেক্টিভ বসে কোথায়? নাউনের ঠিক আগে, যে নাউনকে মডিফাই করে তার আগে বসে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা কোথায় বসে? অবশ্যই লজিক্যালি অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের আগে বসবে না, কারণ নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় বসবে? নাউনের ঠিক পরে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে সাধারণত নিয়মটা হলো নাউন প্লাস হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ তাকে যে মডিফাই করতে যাচ্ছে। এখন নাউনের জায়গায় কে কে বসতে পারে? সাবজেক্ট বসতে পারে, অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট বসতে পারে। তো নাউনের জায়গায় এরা যদি বসতে পারে, তো এদের সবার পরেই একটা করে কি হতে পারে? অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে। আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? দাদা, ওই নাউনের আগে আমাদের তো অ্যাডজেক্টিভ বসে, এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ কি নাউনের পরে বসবে? এই যে দেখেন আমি কি লিখে রাখছি, নাউন প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ। আমি কি অ্যাডজেক্টিভ ক্লজ প্লাস নাউন লিখছি? না দাদা। তাহলে বুঝতে পারছি। হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল অবজেক্ট এদেরকে মডিফাই করবে। আচ্ছা, এখন ধরেন আমি যদি বলি যে ভাই সুমন টিচেস ইংলিশ, দেখেন এই বাক্যের সুমন হচ্ছে একটা সাবজেক্ট,
এটা একটা নাউন। এখন আমি যদি বলি নাউনের পরিবর্তে যে হি টিচেস ইংলিশ, এটা কিন্তু একটা প্রোনাউন। আমি যদি বলি অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এট বাংলাদেশ ব্যাংক টিচেস ইংলিশ, এটাও কিন্তু সুমনকে বোঝাচ্ছে, কিন্তু এটা কি? এটা কি নাউন, প্রোনাউন, অন্য কিছু? বলেন তো বুদ্ধি করে। বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ভুল করেন না, Compliment. কমপ্লিমেন্ট। ভুল করেন না। আমি এটা বাক্য বলি যে অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিচেস ইংলিশ, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এইটাকে আমরা কি বলবো বলেন? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলবো। ব্রিলিয়ান্ট। এখন খেয়াল করে দেখেন, আপনি যখন বললেন যে ভাই বাক্যের সাবজেক্টকে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করে, এখন সাবজেক্টে যে শুধু নাউন বসে তা কিন্তু না, সাবজেক্টে কিন্তু প্রোনাউন বসে, নাউন ফ্রেজ বসে, জিরান্ড বসে, অনেক কিছু বসতে পারে। যাই বসুক না কেন সবাইকেই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারবে। মোদ্দা কথা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে মডিফাই করে। নাউন বাক্যের যেখানে যেখানে বসতে পারে সেখানে যাই বসুক না কেন সবাইকেই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারবে। এই ব্যাপারটায় কারো কোনো কনফিউশন আছে নাকি নাই? না দাদা। নাই দাদা। ওকে। মনে করেন আমি যদি বলি যে সুইমিং ইজ মাই হবি, ঠিক আছে? সুইমিং ইজ মাই হবি। এখন ভাই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট হলো সুইমিং, এটা জিরান্ড। তাহলে এখন সে তো সাবজেক্ট, অতএব এটাকেও আপনি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, গেল। তার মানে আমরা সবাই বুঝে গেলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কি এবং অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে একটা পার্টিকে মডিফাই করতে পারে, ঠিক আছে? তো আশা করি এই পার্টটা বুঝতে আমাদের আর তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ধরেন আজকের দিনের একটা মোস্টলি ডিসকাসড একটা টপিক হতে পারে, কি বলেন? ব্যাট। ভ্যাট ইম্পোজ করছে, ইয়েস। এখন ধরেন আপনি মনে করেন বললেন, এটা মজার বিষয় বলি, আমার কোন ক্লাসের লেকচারের সাথে দেখবেন আগের লেকচার মিল পাবেন না। একই ব্যাচে অন্য ব্যাচে সেম ক্লাসে অন্য টপিক দিয়ে লিখছি বাক্য, আমি কোথাও কিন্তু সেম জিনিস লিখি না। এতে করে কি হয়, আমার নিজের প্র্যাকটিস হয়, ঠিক আছে? এখন ধরেন ভ্যাট নিয়ে আমি কি লিখলাম? ধরেন আমি লিখলাম যে গভর্নমেন্ট ইজ মুলিং, ঠিক আছে, ওভার ইম্পোজিং এডিশনাল ভ্যাট অন রেগুলার কমোডিটিস। মুলিং ওভার মানে কি? ঠিক আছে, মানে চিন্তা করা, কোনো কিছুকে নিয়ে ভাবা। এখন ধরেন আমরা আমাদের আলোচনাটাকে সহজ রাখি, ঠিক আছে? যেমন বাক্যের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট। আপনি যদি বলেন যে ভাই গভর্নমেন্টের জন্য আমি আম, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আপনি আনতেই পারেন, কোনো সমস্যা নাই। আনতে গেলে কি করবেন? আপনি একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করবেন। এই যে আমি ক্রিয়েট করলাম, এই জায়গাটা আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসায় দিব। এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা বসায় দিলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বাক্যটা একটা বড় বাক্যে রূপান্তরিত হবে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। জি দাদা। সো দ্যাট ইজ দ্য ট্রিক, যে একটা সেন্টেন্সকে আপনি বড় বানাইবেন, আর কিছুই না, সিম্পল জিনিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা হয় কি পত্র পত্রিকায় দেখে থাকি, কিন্তু আমরা আসলে পারি না। যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়তাম তাহলে আমরা ডেফিনেটলি কি বলে আপনার এই যে পারতাম, ঠিক আছে? ওকে। তো আমরা তাহলে এবার একটু দেখি যে কিভাবে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা এনে বসাইতে পারি এখানে, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ ক্লজ বসাইতে গেলে এটা খুব কঠিন কোনো কাজ না, খুব সহজ কাজ। আপনারা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি প্রথম ক্লাসে একটা কথা বলছি যে ভাই আপনি যা শিখছেন, যা জানছেন, যা বুঝছেন, ওইটাকেই আমি জাস্ট ঘষে মেজে নতুন ভাবে আপনার সামনে ইলাস্ট্রেট করতেছি, আর কিছুই না, ঠিক আছে? কিন্তু রাইটিং এর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটাই আপনার রাইটিংকে গ্রো করবে। ও উঠছে দেন। তো প্রথমে সহজ বাক্য নিব আমরা একটা, ঠিক আছে? আমি ধরেন লিখলাম, ও বাবা, ওইটা গেছে কেন পলায়, সুমন টিচেস ইংলিশ।
এখন ধরেন এই বাক্যের সাবজেক্ট হলো সুমন, আর এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি পড়ায়, ইংলিশ পড়ায়। এখন আপনি যদি বলেন যে সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, তাহলে এটা ফাঁকা জায়গায় রাখলাম। আপনি যদি বলেন ইংলিশের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, সেটাও ফাঁকা জায়গায় রাখলাম। এখন আপনি আপনার কমন সেন্সটা ইউজ করবেন। যখনই আমি ইংলিশ লিখেছিলাম তারপরে ফুল স্টপ দিয়েছিলাম, এখন যেহেতু আমি ফাঁকা জায়গায় রাখতেছি, তাহলে ফুল স্টপটাও কিন্তু কি আরো ডান দিকে চলে যাবে। এগুলো হচ্ছে কমন সেন্স, এগুলো কিন্তু আপনার রাইটিং শিখতে খুব কাজে লাগে। কারণ ইউ উইল গেট কনফিউজড যে কমাটা কি আগে দিব না পরে দিব। সব কমন সেন্স ইউজ করবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? একটু বলেন তো আমাকে। হ্যাঁ দাদা। জি দাদা। এখন আপনি যখন বলতেছেন যে সুমন ভাই আমি প্রস্তাব করছে, আপনি যখন বলতেছেন যে সুমন ভাই আমি সুমনের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে চাই, তখন কাজটা কি? যার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন ওইটা দিয়ে আর একটা বাক্য ভাববেন। সো অ্যাজ ইউ সেইড, সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, তাহলে আপনার কাজ কি? সুমন দিয়ে আর একটা বাক্য লিখবেন। যেমন আমি ধরেন লিখলাম কি, আমি লিখলাম যে হি ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ। ঠিক আছে, আমি আইবিএ ছাত্র ছিলাম, বুঝলাম, এখন আমি ছাত্র ধরলাম। ঠিক আছে, তাহলে এই বাক্যে হি দিয়ে কিন্তু আমি সুমনকে বোঝাচ্ছি। তার মানে এই বাক্যটা চাইলেই সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারবে। আমি যদি বলি যে আই লাভ হিম মাচ, আমি তাকে অনেক ভালোবাসি, তাহলে এই হিমটা কিন্তু সুমনকে বোঝাচ্ছে। আমি যদি বলি যে ইউ ক্যান রিলাই অন হিম, সে ভালো মানুষ, তার উপর নির্ভর করতে পারেন, এই হিমটা দিয়েও কিন্তু সুমনকে বোঝাচ্ছি। আপনি এটাও বলতে পারেন যে আই নো হিজ অ্যাড্রেস, এখানেও কিন্তু হিজ দিয়ে আমি সুমনকে বোঝাচ্ছি। তার মানে অল অফ দেম ক্যান বি দ্য অ্যাডজেক্টিভ ক্লজ অফ সুমন, কারণ প্রত্যেকটা বাক্যে কোনো না কোনো ভাবে সুমন আমার আছে। একইভাবে আপনি যদি বলেন যে ভাই আমি ইংলিশের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, তাহলে কি করব? ইংলিশ দিয়ে বাক্য লিখবো। আমি লিখলাম ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ইট দিয়ে কিন্তু আমি ইংলিশকে বোঝাচ্ছি। আমি যদি বলি যে আই লাভ ইট মাচ, এই ইট দিয়েও কিন্তু আমি ইংলিশকে বোঝাচ্ছি, মনে করেন। আমি যদি বলি যে গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন ইট, এই ইট দিয়েও কিন্তু ইংলিশকে বোঝাচ্ছি। আমি যদি বলি ইটস অরিজিন ইজ ভেরি অবস্কিউর, এখানেও কিন্তু আমি ইটস দিয়ে ইংলিশকেই বোঝাচ্ছি। সো অল অফ দেম ক্যান বি দ্য অ্যাডজেক্টিভ ক্লজ অফ ইংলিশ। ব্যাপারটা বুঝতে পারছেন কি বললাম একটু বলেন তো। হ্যাঁ দাদা। জি দাদা। এখন আপনি অ্যাডজেক্টিভ ক্লজটা বসাবেন কিভাবে? আপনি যখন বলতেছেন যে, আমি একটা বাক্য লিখি আগে আরেকবার, যে সুমন টিচেস ইংলিশ, আপনি বললেন হি ইজ স্টুডেন্ট অফ আইবিএ। এখন আপনি যখন হি দিয়ে সুমনকে বোঝাচ্ছেন, তাহলে প্রথমে আপনি হি কে কাটবেন। এখন হিটা হচ্ছে গিয়ে হি ইজ স্টুডেন্ট অফ আইবিএ এই বাক্যের সাবজেক্ট, তাহলে হি কেটে আপনি এখানে আনবেন হু, বাকিটা বসিয়ে দিবেন। হু ইজ এ স্টুডেন্ট অফ আইবি, হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আর কিছুই না, দেখছেন? খুব সহজ জিনিস। আপনি যদি বলেন যে, সরি, এটাকে আমরা পরের পেজে নিয়ে যাই, দ্যাট উইল বি গুড ডিসিশন আই থিঙ্ক। উই আর গোয়িং টু দ্য নেক্সট পেজ। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে কি বলবেন, ধরেন আপনি মনে করেন বললেন, আপনি মনে করেন বললেন যে হু ইজ স্টুডেন্ট অফ আইবি, ঠিক আছে। আমি পরের বাক্যটার দিকে তাকাই, আই লাভ হিম মাচ। এখানে সুমন কিন্তু অবজেক্ট হিসেবে আছে, তাহলে অবজেক্ট হিসেবে হিম কেটে আপনি এখানে আনবেন হচ্ছে হুম, বাকিটা বসিয়ে দিবেন আই লাভ মাচ, হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। কঠিন কিছু না, খুব সহজ জিনিস। তারপর আপনি যেমন বললেন কি, যে আই নো হি, সরি, ইউ ক্যান রিলাই অন হিম, এই যেখানে হিম দিয়ে সুমনকে বোঝাচ্ছেন, অবজেক্ট হিসেবে আছে হিম, প্রিপোজিশনের একটা অবজেক্ট, তাহলে হিম কেটে কি করবেন? হুম। আপনি আবার হুম, বাকিটা বসিয়ে দেবেন হুম ইউ ক্যান রিলাই অন। কঠিন কিছু না, ঠিক আছে, খুবই সহজ জিনিস, খেয়াল করে দেখেন, না পারার কোনো কারণ নাই।
এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে, যে আই নো হিজ অ্যাড্রেস, এই অংশটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে আপনি হিজ দিয়ে সুমনকে বুঝাইছেন। হিজ ওয়ার্ডটা আমরা জানি পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। তো যেহেতু এটা পসেসিভ, তাই হিজ কেটে আপনি প্রথমেই নিয়ে আসবেন হচ্ছে হুজ। এখন এই যে হিজ কাটলেন, বুঝতে হবে এটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখবেন হিজের পর একটা নাউন আছে, অ্যাড্রেস। নাউনের আগে এটা যেহেতু আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এখন আই রিপিট, নাউনের আগে যেহেতু হিজ আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এখন অ্যাডজেক্টিভ সাধারণত তার নাউনকে ছাড়া চলতে পারে না। তাই যখন হিজ কেটে হুজ নিয়ে আসবেন, তখন হিজ বলবে, ভাই আমাকে তো কেটে নিয়ে যাচ্ছেন হুজ বানায়, তাইলে আমার নাউনটাও আমার দিয়ে দেন। হুজ এর পরে অ্যাড্রেসটা দিতে হবে, এরপরে বাকিটা বসাবেন। বুঝতে পারছেন কি বললাম, বলেন তো একটু। দাদা হ্যাঁ বুঝতে দাদা, পারছি। বুঝতে পারছি দাদা। কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ তার নাউন ছাড়া অচল। কেন তার নাউন ছাড়া অচল? কারণ হইতেছে যে আমি যদি বলি যে স্মার্ট, এটার কিন্তু কোনো মানে মিনিং নাই। স্মার্ট মানে ঠিক আছে, মানে মানে স্মার্ট মানে কি বলবো, ধর স্মার্ট মানে স্মার্ট, বা ধর আমি মনে করেন বললাম যে বিগ, আরো সহজ করি বিগ। বিগের কিন্তু কোনো মিনিং হবে না। বিগ মানে বড়, ঠিক আছে, কিন্তু এটা তখনই মিনিংফুল হবে যখন আপনি বলবেন যে বিগ হার্ট, এইবার সে একটা মিনিং পাবে। কিংবা ধরেন বলবেন যে বিগ কান্ট্রি, কিংবা ধরেন বলবেন যে বিগ প্লেন। সো অ্যাডজেক্টিভ তখনই অর্থবোধক হয়ে যাবে যখন সে তার নাউনকে খুঁজে পাবে। এখন হিজ ওয়ার্ডটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ এখানে, তাই আহ, এই নাউনটার কারণেই সে কি পেয়েছে, তার প্রকৃত মিনিং খুঁজে পেয়েছে। তাই হিজ কেটে যখন হুজ আনবেন, তখন তার নাউনটাকেও নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন আমরা সবাই, একটু বলেন তো বুদ্ধি করে। হ্যাঁ দাদা, হ্যাঁ, বুঝতে পারছি। জি হ্যাঁ দাদা। দাদা বুঝতে ওকে, তাহলে আমরা কিন্তু এটা বুঝে গেছি গা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন দয়া করে। এখন আপনি যদি বলেন ইংলিশের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, কোনো সমস্যা নেই, আনেন। ইট ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট কাটবেন, ইট কেটে খেয়াল করবেন দ্যাট অথবা হুইচ নিয়ে আসবেন, বাকিটা বসিয়ে দিবেন। অ্যান ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। আই লাভ ইট মাচ, ইট কাটবেন, ইট কেটে বসাবেন দ্যাট বা হুইচ। ঠিক আছে, কোনো কঠিন কিছু নাই, দেখেন, দ্যাট বা হুইচ। আই লাভ মাচ, গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন ইট, ইট কাটবেন, কেটে আবার দ্যাট আর হুইচ বসাবেন, দ্যাট ভার্সেস হুইচ। তারপর লিখবেন যে গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন। এইবার এখানে দেখেন এই যে ইটস অরিজিন, এই ইটসটাও কিন্তু এখানে কি বলেন তো বুদ্ধি করে, It's পজিটিভ positive অ্যাডজেক্টিভ। adjective. অ্যাডজেক্টিভ। তাহলে ইটস কেটে যখন আপনি হুজ আনবেন, ও বলবে, ভাই আমার অরিজিন নাউনটা আমার দিয়ে দেন প্লিজ, নাহলে আমি চলতে পারতেছি না। এই যে অরিজিন আনলাম, তারপর বাকিটা বসে দেবেন ইজ ভেরি অবসকিউর। বুঝতে পারছেন না সবাই, একটু বলেন তো। বুঝতে পারছেন? জি দাদা। এটা আবার কিন্তু মাথা গরম করে ফেলেন না যে ভাই সুমনের সাথে হুজ আছে, তাই এখানে ইংলিশে তো হুজ আনতে হবে, এমন কোনো নিয়ম নাই। আমি জাস্ট দেখাইতেছি আপনাকে। আপনি চাইলে প্রথমটাতে হুজ দিয়ে আনতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা মন চায় তাই করতে পারবেন। তাহলে এই হলো কি অ্যাডজেক্টিভ ক্লজ বসাইলাম, আর কিছুই না। এখন ধরেন আমি যদি বলি যে ইট ওয়াজ মর্নিং, আমি মর্নিং এর জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, তাহলে কি করতে, মর্নিং একটা বাক্য লিখতে হবে। আমি মনে করেন বললাম যে মাই ফাদার কেম ব্যাক ইন মর্নিং। তাহলে এখন কি করব, লজিক্যালি আমি মর্নিংটা কাটবো, মর্নিংটা কাইটটা দিয়া এখানে মর্নিং এর লগে আনবো কি হোয়েন, এবার বাকিটা বসাই দেবো, হোয়েন মাই ফাদার কেম ব্যাক ইন। আমি যদি বলি যে ইট ইজ ঢাকা, ঢাকার জন্য যে টিপলো আনবো, আনেন, ঢাকা দিয়ে বাক্য লিখতে হবে, মাই ফাদার লিভস ইন ঢাকা। তাহলে কি করবো, ঢাকাটাকে কাটবো, হ্যাঁ ঢাকা কেটে কি আনবো, হোয়ার আনবো।
হোয়ার মাই ফাদার লিভস ইন, এগুলো না বোঝার কোনো কারণই নাই। ঠিক আছে, খুব সহজ জিনিস, ছোটবেলা থেকে পড়ছেন, কিন্তু গুছায় নিচ্ছি গ্রাউন্ড যেন আপনি আটকে না যান ধুম করে। ঠিক আছে, এখন আপনি তো অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করলেন। ঠিক আছে, এখন আমরা একটা সিম্পল একটা জিনিস বলি, ধরেন আমি এই পার্টটা জাস্ট কপি করে নিলাম, ভালো করে একটা বুঝানেন, শিখানেন, এইগুলো আপনারা কেউ এইভাবে শিখাইবে না, কেউ শিখাবে না, আপনার খালি মুখস্থ করাবে ধুমধার একটা। আপনি জানেন যে এই যে আপনার একটা বাক্য, যে সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ IBA টিচার্স ইংলিশ, আপনি জানেন এই বাক্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সুমন টিচার্স ইংলিশ। যেই মাত্র আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করে দিলেন হু ইজ স্টুডেন্ট অফ IBA, তখন এটা হয়ে গেল একটা কি সেন্টেন্স বলেন? Complex sentence. কমপ্লেক্স সেন্টেন্স। এই যে এটা কমপ্লেক্স হয়ে গেল, তার মানে আমাদের আগের যে আলোচনাটা ছিল যে কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আমার আছেই। তার মানে আমি বলতেছি কি যে হু ইজ স্টুডেন্ট অফ IBA, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? জি স্যার। এখন প্রমাণ লাগবে। প্রমাণটা কি? আমরা বলেছিলাম যে আপনি যদি কখনো ডিপেন্ডেন্ট ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দেন, তাহলে এটা সেন্টেন্স হবে না। দেখেন, এটাই হু ইজ স্টুডেন্ট অফ IBA ফুল স্টপ, এটা কি সেন্টেন্স হবে? না দাদা। এই দেখেন, ইনকমপ্লিট। তার মানে আমাদের কথা কিন্তু ঠিক আছে, হোয়াট উই হ্যাভ ডিসকাসড ইন ইউর প্রিভিয়াস লেকচার। তার মানে হু ইজ স্টুডেন্ট অফ IBA এর ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে তো কথা আমার নাকি? জি দাদা। কথা তাহলে ঠিক আছে দাদা। অ্যাডজেক্টিভ ক্লজ যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে আর? না দাদা। কারণ আমরা না বলেছিলাম দাদা। যে এই জায়গায় আপনি যদি সেন্টেন্স বানাতে চান, ফুল স্টপ বসানোর পরেও আরো কিছু চেঞ্জ লাগবে। কিরকম চেঞ্জ লাগতে পারে? যে ভাই আমি এখানে হু এর পরিবর্তে হি লিখলাম, যে হি ইজ স্টুডেন্ট অফ IBA, হতে পারে, রাইট? কিংবা আপনি বলতে পারেন যে না, ফুল স্টপ দিব না, আপনি এখানে একটা প্রশ্নবোধক সাইন দেন, হু ইজ স্টুডেন্ট অফ IBA, এটাও হতে পারে। কিন্তু ক্লজটা কেটে এনে ফুল স্টপ দিলে সে বাক্য হবে না, আরো কিছু চেঞ্জ লাগবে। কথা কি মিলছে আমাদের পুরোপুরি? জি কথা কি দাদা। মিলছে? জি, আচ্ছা, বুঝেছো দাদা। এখন আমি যদি একটু ইনফর্মাল ভাবে জিজ্ঞেস করি আপনাকে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ যোগ করলেন, এই যোগসূত্রটা স্থাপন করছে কে বলেন তো একটু বুদ্ধি করে? এই হু। তাহলে যে ব্যক্তি জয়েন করার কাজ করে তাকে আমরা কি বলি? ক্লজ মার্কার। কানেক্টর। কিসের মধ্যে কি পান্তা পান্তা কি? কানেক্টর। মূল কথা না কই, উল্টা পাল্টা কথা। কানেক্টর। কানেক্টর ওয়ার্ড আপনার আমি পড়াই নাই ভাই, একদম ফর্মালি আমরা কনজাংশন। কনজাংশন। গুড। সো মাথা গরম করে ফেলা যাবে না, ঠান্ডা মাথায় অ্যান্সার করবেন। কারণ আই উইল নেভার আস্ক ইউ এনি কোশ্চেন দ্যাট আই হ্যাভ নট ডিসকাসড। কারণ কনজাংশনের উপরে গতকাল মনে হয় গত পরশু দিন 15 থেকে 20 মিনিট বক বক করছি না? হ্যাঁ সো দাদা। আমি এখন ধরে নিব যে আপনি কনজাংশন পারেন। সো এটাই হলো খেলা আপনার সাথে আমার, ঠিক আছে? আমি আপনাকে জান প্রাণ দিয়ে বুঝাবো, আর আপনি জান প্রাণ দিয়ে এটা বুঝে নিবেন, যেন কোনোভাবেই ভুল না হয়। তার মানে এখানে হু একটা কনজাংশন, এই হু একটা হচ্ছে গিয়ে কি কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি ধরনের কনজাংশন? আমরা যখন কোঅর্ডিনেটিং কনজাংশন পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে সমধর্মী জিনিসকে অ্যাড করে। এবার আপনি বলেন এই হু কনজাংশন কি সমধর্মী জিনিসকে অ্যাড করলো নাকি ভিন্ন ধর্মী জিনিসকে অ্যাড করলো? ভিন্ন ধর্মী, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করছে। তাহলে এটা কি ধরনের কনজাংশন বলেন তো বুদ্ধি করে একটা? সাবঅর্ডিনেট কনজাংশন। ব্রিলিয়ান্ট, দেখছেন? আমি কিন্তু বলছিলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা পরবর্তী ক্লাসে পাবো, এই যে পরবর্তী ক্লাসে পেয়ে গেলাম, ঠিক আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাইলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করলেন আপনি হু দিয়ে, হুম দিয়ে, ঠিক আছে, হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, দ্যাট দিয়ে, হুইচ দিয়ে, হ্যাঁ, তারপরে হুজ দিয়ে, তাহলে এরা সবই হচ্ছে গিয়ে কি বলেন তো বুদ্ধি করে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আজকে থেকে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো যেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এখন আমরা ওই যে বলেছিলাম যে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে আমাদেরকে কি বলি, একজন বলছিলেন যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, তারা ধমক দিছি, তার অ্যান্সারটাও কিন্তু রাইট।
কারণ এরা অ্যাডজেক্টিভ ক্লজকে মার্ক করে যে ভাই এই যে হু দিয়ে তুমি লিখছো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ শুরু করছে। সো ইন এ সেন্স আমরা এদেরকে আবার কি বলতে পারবো, ইনফর্মাল ভাবে বলতে গেলে কি বলতে পারবো, বলেন বলেন দ্রুত বলেন। Adjective clause. আবার অদ্ভুত কথাবার্তা বলে, অ্যাডজেক্টিভ Adjective clause. ক্লজ মার্কার। আমি ব্র্যাকেট দিলাম, এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতেছি, ফর্মালি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ভাই বুঝতে পারছেন না এই পর্যন্ত পুরো ব্যাপারটা, বলেন তো? জি দাদা। বুঝতে হ্যাঁ দাদা। পারছেন? Brilliant. এখন দেখেন, নাও ইউ নো হাউ টু ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? এখন যদি আমি মনে করেন দাদা উপরে, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। দাদা হয় আর হয়েন এগুলোকে কি অ্যাডজেক্টিভ প্লাস মার্কার বলা কি একদম পুরোপুরি ঠিক হবে? এগুলো তো অ্যাডভার্বেও ইউজ করা হয় হয়ারটা। হবে, সমস্যা কেউ মা। আপনার মা আপনার কাছে কি মা, আপনার বাবার কাছে কি স্ত্রী, আমার কাছে কি আন্টি, আপনার বউর কাছে কি শাশুড়ি, আপনার পোলামের কাছে কি দাদি বা নানি। একই ব্যক্তি ইজ মেনটেইনিং ডিফারেন্ট টাইপস অফ রিলেশনস ইন ডিফারেন্ট ফ্যাক্টরস। আমার কাছে আপনার মা আন্টি, আপনার কাছে আপনার মা মা। এখন একইভাবে এইখানে সে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, যেখানে সে অ্যাডভার্ব ক্লজ মার্কার হবে সেটা আমরা পরে দেখবো ভাই, ঠিক আছে? ওই আলাপে আমি যাবোই না, কথা বুঝতে পারছি কি বলছি? আচ্ছা দাদা। হ্যাঁ। সো খুবই কনক্রিট চিন্তাধারা রাখবেন। আমরা প্রায় টাইমই কনফিউশনে পড়ে যাই, ঠিক আছে? যে এই যে ভাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, তো এটা অ্যাডভার্ব ক্লজ মার্কার হতে পারে না? অবশ্যই পারে। কারণ সে যেখানে অ্যাডজেক্টিভের সম্পর্কে সম্পর্কিত সে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, সেই যেখানে অ্যাডভার্ব ক্লজের সাথে সম্পর্কিত সে তখন অ্যাডভার্ব ক্লজ মার্কার। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে ডিফারেন্সিয়েট করব? যখন অ্যাডভার্ব ক্লজ পড়া হবে তখন ডিফারেন্সিয়েট করব, এটা এখনকার আলোচনা না। এই মুহূর্তে এইখানে আপনি থাকেন, অন্যখানে যাবেন না। এই যে অন্যখানে গেছেন, আলোচনার টপিক চেঞ্জ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা বুঝছি। টু দি পয়েন্টে কথা হবে, টু দি পয়েন্টে। আমি প্রথম ক্লাসে কিন্তু বলছি যে আমি ক্লাসে কোনো গল্প করব না, আমি ক্লাসে সুন্দর শুধু পড়াবো, 1 ঘন্টা পরে ছুটি দিয়ে দেবো। সো আপনারা টু দি পয়েন্টে থাকবেন, অলওয়েজ অ্যালার্ট থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত যেটা পড়ছি সেটা আমরা বুঝতে পারছি, তাই না? বুঝতে পারছি না আমরা? হ্যাঁ দাদা। এখন মনে করেন আপনারা যদি বলি এই যে ভাই তুমি এই গভর্নমেন্ট সাবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবা, তাহলে আপনি কি কইবেন? আপনি কইবেন ভাই গভর্নমেন্ট দিয়ে একটা ভাই বাক্য লিখতে হবে, সিম্পল হিসাব। আমি মনে করেন বললাম যে ইট, ইট দিয়ে আমি মনে করেন যে গভর্নমেন্টকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো ইট দিয়ে যদি গভর্নমেন্ট একটা বাক্য লিখতেছি যে ইট ইজ কি, ইট ইজ কি ইমেন্সলি ইন্টারেস্টেড ইন কার্ভিং, কার্ভিং, সে কি কার্ভ করতে যাচ্ছে? ইন কার্ভিং, ইন কার্ভিং এক্সপেন্ডিচার অন ডেইলি নেসেসিটিস, লিখলাম। এখন ভাই এই ইট দিয়ে মনে করেন যে আপনি গভর্নমেন্টকে যেহেতু বুঝাইছেন, লিখে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে ইট কেটে আপনি কি করবেন? খুব লজিক্যাল, দেখেন কত বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, মানে ম্যাথমেটিক্সের মতো কাজ করে। ইট কেটে আপনি দ্যাট বা হুইচ লিখবেন, হুইচ বসাবো? তারপরে বাকিটা বসাবেন ইজ ইমেন্সলি ইন্টারেস্টেড ইন কার্ভিং এক্সপেন্ডিচার অন ডেইলি নেসেসিটিস। হয়ে গেল, শেষ। আপনার একটা বড় বাক্য লেখা শিখা হয়ে গেল, গভর্নমেন্ট। এখন প্রশ্ন আছে পড়বেন কিভাবে? আপনি জানেন যে আপনার গভর্নমেন্টের অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এইটা, তারপরে মেইন ক্লজটা আসতেছে। তারপর পড়বেনও ঠিক এইভাবে যে গভর্নমেন্ট দ্যাট ইজ ইমেন্সলি ইন্টারেস্টেড ইন কার্ভিং এক্সপেন্ডিচার অন ডেইলি নেসেসিটিস ইজ মুলিং ওভার ইম্পোজিং এডিশনাল ভ্যাট অন রেগুলার কমোডিটিস। বুঝতে পারলাম ব্যাপারটা সবাই আমরা? বুঝতে দাদা। বুঝতে পারছি। তার মানে আজকে থেকে আমরা জানি যে হাউ টু ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন আপনি মনে করেন আপনার যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিকে যাই, আপনি যেমন মনে করেন যে এই যে অন প্রিপোজিশনের অবজেক্ট কি বলেন তো একটু বুদ্ধি করে, এখানে অন প্রিপোজিশন অবজেক্টটা কি এখানে? হ্যাঁ, রেগুলার কমোডিটি। রেগুলার কমোডিটিস। আপনি যদি বলেন যে ভাই আমি এই অন প্রিপোজিশনের অবজেক্ট রেগুলার কমোডিটিস জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আনেন, আই হ্যাভ নো প্রবলেম। তাহলে কি করবেন? ওটা দিয়ে একটা বাক্য লিখবেন প্রথমে। আমি যদি বলি দে, এই দে দিয়ে কাকে বোঝাচ্ছি? এই যে ধরেন রেগুলার কমোডিটিসকে বোঝাচ্ছি। আমি যদি বলি যে দে ইনক্লুড কি, দে ইনক্লুড ফুড, তারপরে হচ্ছে আপনার ইন্টারনেট, তারপরে হচ্ছে আপনার মেডিকেল
মেডিকেল কি বলে, ইউটিলিটিস, ঠিক আছে, অ্যান্ড ইলেকট্রিসিটি। মনে করেন আমি একটা বাক্য লিখলাম, তাহলে এখন আপনি যদি বলেন দে দিয়ে কমোডিটিসকে বুঝিয়ে দিচ্ছেন, রেগুলার কমোডিটিস, দে কেটে আপনি কি করবেন? ওই একইভাবে দ্যাট বা হুইচ বসাই দিবেন, দ্যাট বা হুইচ হয়ে গেল। ইনক্লুড ফুড, ইন্টারনেট, মেডিকেল ইউটিলিটিস অ্যান্ড ইলেকট্রিসিটি, হয়ে গেল, শেষ। তো ইজ ইট দ্যাট ডিফিকাল্ট? আমাকে বলেন। না দাদা। খুবই সহজ, কিন্তু ভাই পড়তে হবে, না পড়লে আপনি জিন্দিগিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি না? হ্যাঁ দাদা। ওকে, সো আমরা কিন্তু একটা মজার জিনিস শিখে ফেললাম, ঠিক আছে? এই দেখেন এখানে এন্ডে একটা ভুল দেখাচ্ছে, বলতেছে এন্ডে একটা কমা লাগবে, সিরিয়াল কমা বক্স ফুড কমা বলা হয়, এটা কোনো এক সময় আলোচনা করবো, টেনশন নিয়েন না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে থেকে যদি বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ বসাইতে বসাইতে বাক্য লিখতে পারবেন না? পারবো পারা দাদা। যাবে দাদা। গুড। আজকের লেকচার তাহলে এখানেই শেষ। এবার আমরা হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলি, আসেন। হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝেন, ঠিক আছে? এই যে আপনাদের দুইটা লেকচার নিয়ে ফেলছি আমি, ঠিক আছে? এই দুইটা লেকচারে আপনি যা পড়ছেন তা নোট করবেন। হাউ টু সাবমিট হোমওয়ার্ক আমি একটু দেখাই দিই, বুঝে নেন। যে অ্যাট ফার্স্ট ইউ উইল রাইট দ্য হোল লেকচার, আপনাকে যা পড়াইছি তা সুন্দর করে লিখবেন। লিখার পরে ক্যাপচার ইমেজেস অফ দ্য পেজেস অফ ইউর নোটবুক, আপনি আপনার যে বই লিখছেন সেই বইয়ের পেজ গুলাকে ছবি তুলবেন। ছবি তুলে আবার কি করবেন? কনভার্ট দেম ইনটু পিডিএফ, ওদেরকে পিডিএফ এ কনভার্ট করবেন, ঠিক আছে? ডেফিনেটলি কি সিঙ্গেল ফাইল, একটা ফাইল হতে হবে, বেশি ফাইল হতে পারবে না। এবার ইউ উইল আপলোড দিস পিডিএফ ফাইল টু ইউর ওন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ সবারই আছে, যার জিমেল আছে তার গুগল ড্রাইভ আছে। আপলোড করার পরে আপনি কি করবেন? ইউ উইল শেয়ার শেয়ার দ্য ডাউনলোড লিঙ্ক অফ দ্য পিডিএফ। কোথায় শেয়ার করবেন বলেন তো? ইন দ্য কমেন্ট বক্স অফ মাই পোস্ট। আমি একটা পোস্ট করে দিব, যে এই পোস্টের নিচের কমেন্ট বক্সে সবাই সবার লেকচারটা করেন, কি বলেন, লিখে এই সরি ডাউনলোড লিঙ্কটা শেয়ার করেন। তখন আমি গিয়ে গিয়ে দেখতে পারবো যে আপনারা কে কিভাবে হোমওয়ার্কটা তৈরি করছেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝতে পারছি দাদা। জি When দাদা। you are sharing your PDF download link file, don't forget, ভুলে যাবেন না, don't forget restricted, don't forget to change restricted, ঠিক আছে, to, ঠিক আছে, any user। যখন আপনি ওই করবেন না, আপলোড করে দেবেন, তখন বলবে যে এটা কি রেস্ট্রিক্টেড থাকবে নাকি যে শেয়ার উইথ এনি ইউজার, যে কেউ ইউজ করতে পারবে, ওটাকে করে এনি ইউজার করে দিবেন। এনি ইউজার করলে আমি অ্যাক্সেস পাবো, না করলে আমি পাবো না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা। হ্যাঁ, সো এই হলো, দ্যাটস দ্য লেকচার অফ টুডে। সো আই এম ফিনিশিং হিয়ার। এই যে দেখেন 10টা 28-এ মনে হয় শুরু করছি, 11টা 28-এ লেকচার শেষ। ভাল লাগছে লেকচার? হ্যাঁ দাদা, অনেক। হ্যাঁ, ভালো লাগছে দাদা। ওকে, কোনো বোরিংনেস নাই দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। গুড নাইট।